আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পাঠ্যপুস্তকে ভুল বানানো মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত তথ্যে আদালতের রিট সংশোধন করার আশ্বাস বোর্ডের। বিমানবন্দর সড়কে দেশের প্রথম অত্যাধুনিক আন্ডারপাস উদ্বোধন এই মাসেই, দুর্ঘটনা কমার প্রত্যাশা। অমিক্রন নিয়ে গভীর শঙ্কা, করোনার সবচেয়ে প্রভাবশালী ধরন বলছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ভুল বানান আর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত তথ্যে ভরা শিশুদের পাঠ্যপুস্তক। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পুস্তকে বেশি ভুল পেয়ে হাইকোর্টে রিট করেন এক অভিভাবক। এদিকে আসছে নতুন শিক্ষাবর্ষে ভুল সংশোধন করা হবে বলে আদালতকে জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড। শাকরার্য রিপোর্ট। নবম শ্রেণীর মেয়েকে পড়াতে যেয়ে অভিভাবক আলমগীর হোসেন দেখেন পাঠ্যপুস্তকে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর নাম শুধুমাত্র শেখ মুজিব প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির পরিবর্তে লেখা হয়েছে মুজিবনগর রাষ্ট্রপতি। জাতীয় সঙ্গীত যেভাবে গাওয়া হয় সেভাবে নেই পাঠ্য বইয়ে। বেশ কিছু তথ্যগত ভুল আমার চোখে পড়ে। চোখে পড়ার পরে আমি ব্যক্তিগতভাবে এনসিটিভি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আসলে যে অভিভাবকের কথা তারা সেভাবে গুরুত্ব দেন নাই। এরপরই তিনি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা, চারুপাঠ, সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সপ্তবর্ণা গণিত, অষ্টম শ্রেণীর আনন্দ পাঠ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সহ মোট 11টি পাঠ্য বইয়ের 52টি ভুল ও বিকৃতি চিহ্নিত করেন। পরে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করেন। কোর্ট 10 তারিখে একটা রায় দিবেন। 2022-এ আমার দেখানো ভুলগুলো তারা এগ্রি করে নিয়ে নতুন বই দেখা সাপেক্ষে যে ভুলগুলো সংশোধন হলো কিনা। আবেদনে বলা হয়, এনসিটিবি অনুমোদিত এসএস পাবলিকেশনস থেকে প্রকাশিত এই বইয়ে লেখা আছে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, হবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। সপ্তম অধ্যায়ে সাংবিধানিক প্রতিষ্ঠান শিরোনামের দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করা হয়েছে। 114 পৃষ্ঠায় রয়েছে সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র, কিন্তু এ নিয়ে কোনো পদই নেই। এমন সময় শেখ মুজিবুর রহমান নামে এক ত্যাগী নেতার আবির্ভাব হয়। তাই এটা তো উনার যে দীর্ঘ অবদান, উনার আন্দোলন সংগ্রাম, জেল খাটা, এগুলোকে ছোট করে দেখানো হলো। পাঠ্য বইয়ে এসব ভুল বিকৃতি কোনোভাবেই কাম্য নয়। এ কারণে আদালত এনসিটিবি চেয়ারম্যান ও একজন সদস্যকে তলব করে রুল জারি করেছিলেন। আদালতে হাজির হয়ে তারা ব্যাখ্যা ও নতুন বর্ষে পাঠ্যপুস্তকের সংশোধন থাকবে বলে জানিয়েছিলেন। ওনারা হাজির হয়ে হলফের মাধ্যমে, এফিডেভিটের মাধ্যমে ওনাদের ভুল স্বীকার করেন এবং ওনারা বলেন যে এটা সংশোধন করার জন্য কমিটি করা হয়েছে এবং করে দেওয়া হবে। তবে আবেদনকারী আইনজীবী বলছেন, রিটে উল্লেখ ছাড়াও আরও অনেক ভুল রয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সেগুলো আদালতের নজরে আনা হবে। এই রিট মামলার বাইরেও আমি দেখলাম আমার ছেলেই সেদিন পড়ছে যে সে ক্লাস 9-এ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মধ্যে সে পড়ছে যে শেরে বাংলায় কে ফজলুল হক নাকি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। দিস ইজ রং। সেটা তো প্রধানমন্ত্রী বলে না, সেটা ছিল মুখ্যমন্ত্রী। জাতীয় সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে আর কোনো বিকৃতি পাঠ্যপুস্তকে থাকবে না বলে আশা তাদের। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। উদ্বোধনের অপেক্ষায় সুরসপ্তক। দেশের প্রথম অত্যাধুনিক আন্ডারপাস উদ্বোধন হবে চলতি মাসেই। বিমানবন্দর সড়কের ক্যান্টনমেন্ট সংলগ্ন রমিজউদ্দিন কলেজের বিপরীতেই আন্ডারপাস চালু হলে কমবে দুর্ঘটনা, সুবিধা পাবে সব শ্রেণী পেশার মানুষ। দীপু শিকদারের রিপোর্ট। 2018 সালের 29 জুলাই বিমানবন্দর সড়কে 2 বাসের প্রতিযোগিতায় মারা যায় রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষার্থী। আহত হয় 10 জন। ঘটনার প্রতিবাদে ওই সময় আন্দোলনের নামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এরপর সড়কটি নিরাপদ পারাপারের জন্য একটি আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে সেনাবাহিনীর প্রকৌশলীরা অত্যাধুনিক আন্ডারপাস নির্মাণ কাজ সম্প্রতি শেষ করেছে। লিফট সুবিধাও রয়েছে এই আন্ডারপাসে। এটা একটা আধুনিক একটা আন্ডারপাস এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আছে। যেমন মনে করেন যেখানে লিফটের ব্যবস্থা আছে,
এরপরে প্রতিবন্ধী বয়স্কদের জন্য, শিশুদের জন্য যাতে এটা পারাপার হতে পারে সেরকমও কিন্তু সিস্টেম এখানে আছে, এবং এই ধরনের আন্ডারপাসের অভিজ্ঞতা বাংলাদেশে এটাই প্রথম। সচিবের আশা চলতি মাসেই প্রতীক্ষিত আন্ডারপাসটি উদ্বোধন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এটার যে উদ্বোধন এটা করার ব্যাপারে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা আশা করছি যে এই ডিসেম্বরের এই চলতি মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম দিকে মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে করবেন। এটি সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণের ব্যবস্থা রয়েছে বলে জানান ঊর্ধ্বতন এই কর্মকর্তা। যে পরবর্তী মেনটেনেন্স, এটা যে দেখভাল করাটাও এটা কিন্তু থাকবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবার করোনার নতুন ধরন প্রসঙ্গ। বিশ্বজুড়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে ব্যাপক আশঙ্কা ছড়িয়েছে। করোনার এই রূপ সবচেয়ে বেশিবার পরিবর্তিত হয়েছে বলে জানিয়েছেন গবেষকেরা। ফলে ভ্যাকসিন ওমিক্রনের বিরুদ্ধে কতটুকু কার্যকর হবে তা নিয়েও রয়েছে সংশয়। আজহারুল ইসলামের রিপোর্ট। বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। তবে করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্টে এখনও মারা যায়নি কেউ। ওমিক্রন সবচেয়ে বেশি শক্তিশালী ধরন বলে মনে করছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তবে বিশ্ববাসীকে আতঙ্কিত না হয়ে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন তারা। ওমিক্রন সংক্রমণ বন্ধে এরই মধ্যে ফ্রান্সে জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। আগামী 4 সপ্তাহের জন্য নাইট ক্লাব সহ সব ধরনের জনসমাগম বন্ধ ঘোষণা করা হয়েছে। ডেনমার্কে ওমিক্রন আক্রান্ত হয়েছেন প্রায় 200 মানুষ। ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে দেশটিতে আসতে পারে নতুন বিধিনিষেধ। এদিকে দক্ষিণ আফ্রিকার সাথে বিভিন্ন দেশ ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করায় দুঃখ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস। জানান, এতে করে দেশটি সুবিধা বঞ্চিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওমিক্রন কতটা ভয়াবহ তা জানতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। এটির ক্ষমতা সম্পর্কে সঠিকভাবে জানার পরেই চিকিৎসা ও ভ্যাকসিন নিয়ে কথা বলা সম্ভব বলেও মনে করছে সংস্থাটি। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। আবহমান বাঙালি জাতির ঐতিহ্য, হাজার বছরের প্রাচীন লোক সংস্কৃতির অন্যতম শিল্প বাদ্যযন্ত্র ঢাক, ঢোল, তবলা। লোকসংস্কৃতির সেই ঐতিহ্যকে ধারণ করে এই শিল্পকে এখনও আঁকড়ে আছেন টাঙ্গাইলের নাগরপুরের বাদ্যকাররা। এই শিল্প টিকিয়ে রাখতে সহযোগিতার আশ্বাস বিসিকের। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। বাংলাদেশের অন্যতম লোকবাদ্যযন্ত্র ঢাক, ঢোল, তবলা বিভিন্ন লোকসঙ্গীতের আসরে প্রধান বাদ্যযন্ত্র। পহেলা বৈশাখের লাঠি খেলা, হোলি খেলা, নৌকা বাইচ, কুস্তি, জারি, সারি গান, বিয়ের বরযাত্রা ইত্যাদিতে ঢোল বাজে। বিভিন্ন পূজা ঢোল ঢাক ছাড়া চলেই না। ঢাক আর ঢোল কিছুটা ভিন্ন হলেও সাদৃশ্য আছে। ঢোল ঢাকের চেয়ে ছোট, বাজানো হয় হাতে, আর ঢাক কাঠি দিয়ে। উভয় বাদ্যযন্ত্রেরই দুই প্রান্ত চামড়া দিয়ে ঢাকা, আর তবলা মূলত ঘাতবাদ্য যন্ত্র। ঐতিহ্যবাহী এই বাদ্যযন্ত্রকে এখনও আঁকড়ে আছেন টাঙ্গাইলের নাগরপুরের বাদ্যকাররা। এসব বাদ্যযন্ত্র তৈরিতে গাছের কাণ্ড কেটে করাত কলে আনা হয়, তারপর টুকরো করে সেগুলো দিয়ে মূল কাঠামো তৈরি করা হয়। এরপর চামড়া, দোয়ালি ও চাক লাগানো হয়, শেষে করা হয় রং। সারা দেশের পাইকাররা এখান থেকে ঢাক, ঢোল, তবলা কিনে নিয়ে যান। আমি 20 বছর আগে থেকে আমি খোল ঢোলের কাজ করি। এটার উপরে আমার সংসার নির্ভর। আমার বাপ দাদা তারাও করে গেছে, আমরাও করতেছি, আমরা ছেলেমেয়েও করতেছি। যাত্রায় চলে, পূজায় চলে, গান বাজনা হয়, একাডেমিতে চলে। বিভিন্ন জায়গায় মানে মালটা আমরা বানিয়ে বানিয়ে কারিগর দিয়ে জায়গায় জায়গায় পাঠাই আর কি। ব্রিটিশ আমল থেকে আমাদের বাপ দাদারা করে আসতো, তারপরে আমরা করতেছি। এদিকে এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার আশ্বাস দিলেন বিসিক কর্মকর্তা। অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করে তাদের পণ্য বিক্রির সুযোগ করে দেব, এবং পরবর্তীতে যদি তাদের অর্থনৈতিক কোনো সুযোগ সুবিধার প্রয়োজন হয় সেক্ষেত্রে নীতিমালা অনুযায়ী তাদেরকে সেবা প্রদান করার জন্য আমরা চেষ্টা করব। লোকসংস্কৃতির অন্যতম এসব বাদ্যযন্ত্র টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা বলছেন সংশ্লিষ্টরা। রত্না জামান, 21 টেলিভিশন।
নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। চট্টগ্রাম নগরীকে অবৈধ রিকশা মুক্ত করার উদ্যোগ, মূল সড়কে ধীরগতির যান বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের। আমন্ত্রণ আবারও সকাল 9টার 21 সংবাদ। অবশেষে চট্টগ্রাম নগরীকে অবৈধ রিকশা মুক্ত করার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। এর জন্য রেজিস্ট্রেশনভুক্ত 70,000 রিকশার প্লেট ডিজিটালাইজড করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। অন্যদিকে নগরীর যানজট নিয়ন্ত্রণে মূল সড়কগুলোতে রিকশা সহ ধীরগতির যান চলাচল বন্ধের পরামর্শ বিশেষজ্ঞদের। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি শবনম, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লাইসেন্সভুক্ত রিকশা 70,000 হলেও চলাচল করছে অন্তত 3 লাখ রিকশা। ফলে দিন দিন বিশৃঙ্খল ও যানজটপূর্ণ নগরে পরিণত হচ্ছে বন্দরনগরী। বিশেষ করে কালুরঘাট হয়ে বহদ্দারহাট আগ্রাবাদ বিমানবন্দর সড়কে প্রতিদিন চলাচল করছে দ্রুতগতির অসংখ্য যানবাহন। একই সড়কে চলছে রিকশা ও ভ্যানের মতো ধীরগতির যানও। এর ফলে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণে যেমন হিমশিম খেতে হয়, তেমনি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনাও। রিকশার কারণে গাড়ি অস্তে চালাতে হয়, রাস্তায় জ্যাম বাজে, তারপরে রিকশাওয়ালারা ওরা মধ্যে দিয়ে চালায়, সাইড করে না। আমাদের গাড়িতে যাত্রী দাঁড়ানো থাকে, অনেক সময় দেখা গেছে ব্রেক করতে গেলে যাত্রী একজনের সাথে আরেকজন ধাক্কা খায়, এটা নিয়ে বিবাদ হয়ে যায়। রিকশা ধীরে ধীরে চলে, রিকশা আস্তে আস্তে চলে, ওরা কিন্তু সাইড দিতে চায় না। যখন রানিংয়ে থাকি তখন হঠাৎ একটা গাড়ি চলে আসে, তখন আমাদের খুব একটা রিস্ক হয়ে যায়। রিকশার পিছনে যদি একটা দ্রুত গতির গাড়ি পিছনে পড়ে, তো ওই রিকশাটা যে গতিতে মুভ করবে, আপনার দ্রুত গতি বা ইঞ্জিন চালিত যে গাড়িটা, ওটাও কিন্তু অটোমেটিকলি ওই গতিতেই যাবে। চট্টগ্রামকে বিশ্বমানের নগরীতে পরিণত করতে সেবা সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের পাশাপাশি রিকশা নিয়ন্ত্রণের রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমটা একটা ডিজাইন করতে হবে যে কোন রোডে কী ধরনের ভেহিকেল চলবে এবং বড় রোডগুলোতে যে নিষিদ্ধ করার বিষয়টা এটা নিশ্চিত করতে হবে। এদিকে আগামী 6 মাসের মধ্যে অবৈধ রিকশা উচ্ছেদের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন সিটি মেয়র। আগ্রাবাদ হয়ে বিমানবন্দর সড়ক, মেহেদিবাগ হয়ে সার্কিট হাউস, জাকির হোসেন রোড সহ নির্দিষ্ট কিছু সড়কে পাইলট প্রকল্পের ভিত্তিতে স্থায়ীভাবে রিকশা চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে। আগে যে রিকশা প্লেটগুলো দেওয়া হতো, এগুলো একটার বিনিময়ে 10টা লাগিয়ে এরা রাস্তায় চলাচল করত। তা আমরা বারকোড দিয়ে প্লেট দেওয়ার পর আমরা অবৈধ রিকশাগুলো উচ্ছেদ করার প্রক্রিয়ায় যাব। তবে রিকশা চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি কম খরচে বিকল্প বাহন চালু ও রিকশা শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করার পরামর্শ বিশেষজ্ঞদের। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। আজ গোপালগঞ্জ, নোয়াখালী ও শেরপুর মুক্ত দিবস। 1971 সালের এই দিনে গোপালগঞ্জ পাক হানাদার মুক্ত হয়। সূর্য ওঠার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধারা শহরের দিকে আসতে থাকলে পাকিস্তানি বাহিনীর মনোবল ভেঙে পড়ে। তারা গোপালগঞ্জের জয়বাংলা পুকুর পাড়ের মিনি ক্যান্টনমেন্ট ছেড়ে পালিয়ে যায়। ভোরে লাল সবুজের পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধারা। এদিন নোয়াখালী জেলা বিএলএফ প্রধান মাহমুদুর রহমান বেলায়েত এবং সি জোনের কমান্ডার ক্যাপ্টেন মোশাররফ হোসেনের নেতৃত্বে মাইচ দিয়ে আক্রমণ করেন মুক্তিযোদ্ধারা। একসাথে তারা 3টি রাজাকার ক্যাম্প দখল করে নেন। শেরপুরে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মিত্র বাহিনীর সহায়তায় মুক্তিযোদ্ধারা শেরপুর সদর উপজেলা ও নালিতাবাড়ি অঞ্চল শত্রুমুক্ত করেন। এদিন মিত্রবাহিনীর সর্বাধিনায়ক প্রখ্যাত জগজিৎ সিং অরোরা শেরপুর শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে এক সংবর্ধনা সভায় শেরপুর মুক্ত বলে ঘোষণা দেন। এবার বিজয়ের মাসে বিশেষ আয়োজন, জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। 71-এর মুক্তিযুদ্ধ বাঙালি জাতির জন্য অনন্য স্মারক। লাশের ধ্বংসস্তূপ থেকে মাসেই উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য। আগুন ছড়া সেসব দিন রাত্রির কথা সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের কাছ থেকে তুলে এনেছেন প্রতিনিধি স্বপন মির্জা। 7ই মার্চের ভাষণ শুনলাম, শোনার পরে আমরা চিন্তা করলাম যে পাকিস্তানি হানাদার বাহিনীরা অনেক অত্যাচার করতেছে। পিস কমিটি সেক্রেটারি চেয়ারম্যানরা তারা আমাদের নাম দেওয়ার জন্য ঘুরতেছে। তখন আমরা ছাত্ররা 15-20 জন একখানে ওই বাওয়াতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করি। তখন শুনলাম যে কোচগ্রামের থেকে নৌকা যায়, কোচগ্রামের নৌকা যাব, সাবেদ স্যার আমাকে নৌকা নিয়ে যাব। ক্যাপ্টেন চলচন সিং আমাকে কমান্ডার ছিল।
নাম্বার হইলো, নাম্বার নিলাম আমরা ওখান থেকে অস্ত্র ট্রেনিং অস্ত্র নিয়ে আসা প্রতিরামপুর আসা অনেকদিন রইলাম। আমাদের বুনাইনগর ফরিদপুরে অনেক মুক্তিযোদ্ধা ছিল, প্রায় 50-60 জন আসলো। এই ইয়েতেই আমাকে ভোট দিয়ে কমান্ডার বানাইছিল আর কি। মালিপাড়ার ক্যাম্প ছিল, মিলিটারি ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে আমরা আইসা বাধা দিলাম। 50-60 জনের মতো আইছিলাম, ওরা আসছিল প্রায় 200-300। ওখান থেকে বাদে উঠছিল, বাদে উঠা সে অফিসে ছিল পশ্চিমে, সে অফিসের দিকে গুলি করলো, আমরা গুলি করলাম। তখন ওরা উপর থেকে ছিট করে গুলি করে, আর আমরা ভিতর দিয়ে যা এটা গুলি করে আমরা ওকে পরাজিত করে আমরা উন থেকে সরে যাই। ওরা পরের দিন বাড়িঘর জ্বালা দিয়া পোড়া টোরা আমাদের বাড়িঘর তোর সব জ্বালা পোড়া অস্থির করে দিছিল। দিয়ে ওরা 3-4 দিন থাকার পরে তারপরে ওরা চলে যায় আর কি। তারপরে বেলকুচিতে সোমেশপুরে যুদ্ধ করি। সোমেশপুরে হাবিব নামে এক লোক আমার সাইডে ছিল, ও গুলি খাইলো, গুলি খা মারা গেছিল। ওরা মাইটা থেকে বেগে গেলো, আমরা তখন সাথে করে কান্দে করে নিয়ে এসে দাসের বাড়িতে মাটি দিই। পরে এখনও স্মৃতিশোধক আছে আর কি তার হাবিবের। এইভাবে আমরা রাত্রিতে যাই, এক রাতে যা তার কাটি, তার কাটে এসে আবার সোমেশপুর ইয়েতে থাকি, সাতনাটি থাকি। এভাবে কলা থেকে যুদ্ধ করি আমরা। কল্যাণপুরে প্রকাশেই যুদ্ধ হওয়ার পরে ওদের একটা মেজর মারা গেছিলো, ওরা কান্দকে নিয়ে গেলো, দেখা গেলো আমরা তহসিল অফিস থেকে আমরা দেখলাম যে ওরা আলি করে চলে গেলো আর কি। এইভাবে আমরা মানে যুদ্ধ করে দেশ স্বাধীন করছিলাম আর কি। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বৃষ্টির কবলে মিরপুর টেস্ট, আবহাওয়া অনুকূলে থাকলে আজ বল মাঠে গড়ানোর সম্ভাবনা। এবার আমাদের বিশেষ আয়োজন বিজয় চিহ্ন। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রতি জনমত তৈরি, মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করার পাশাপাশি বিভিন্ন অপারেশনে সাংকেতিক তথ্য সরবরাহ করা হতো। তপু শাহিন মিয়ার ক্যামেরায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের রেডিও রিসিভার নিয়ে মানিক শিকদারের ভিজুয়াল প্রতিবেদন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। পাঠ্যপুস্তকে ভুল বানান ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত তথ্যে আদালতে রিট, সংশোধন করার আশ্বাস বোর্ডের। বিমানবন্দর সড়কে দেশের প্রথম অত্যাধুনিক আন্ডারপাস উদ্বোধনী মাসেই, দুর্ঘটনা কমার প্রত্যাশা। অমিক্রন নিয়ে গভীর শঙ্কা, করোনার সবচেয়ে প্রভাবশালী ধরন বলছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এর ওয়েবসাইট। সারা ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথে থাকুন।